আর এক ফোনে বাংলা এবার নজর রাখতে হচ্ছে আবহাওয়ার খবরের দিকে। বাংলায় তো ফের দুর্যোগ দুর্ভোগ, কারণ ঘূর্ণাবর্ত করে জোড়া ফলায় বিপত্তি। রাতের পর আমরা দেখেছি সকালেও নাগাড়ে বৃষ্টি, তুমুল বৃষ্টি কলকাতা সহ জেলায় জেলায়। কলকাতা সহ জেলায় জেলায় জমা জলের যন্ত্রণা। আর পশ্চিমের জেলাতেও ফের প্লাবনের সিঁদুরে মেঘ। আরো বিস্তারিত জানবো আজকে সারাদিন কেমন আবহাওয়া থাকবে এবং অবশ্যই আগামীকাল দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে বা কেমন আবহাওয়া থাকবে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ শাহ। সরাসরি চলে যাবো বিশ্বজিতের কাছে। বিশ্বজিৎ, হাওয়া অফিস কি বলছে? দেখো, গত 24 ঘন্টায় কলকাতায় বৃষ্টি হয়েছে 60 মিলিমিটারের বেশি, অর্থাৎ ভারী বৃষ্টি হয়েছে কলকাতাতে। শুধু কলকাতা নয়, কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ভারী বৃষ্টি, কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি হয়েছে। এবং এই যে ভারী বৃষ্টি পশ্চিমের জেলাগুলিতে আজও চলবে। তবে কলকাতাতে সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই আজ হালকা মাঝারি বৃষ্টি এবং সবথেকে বড় কথা যে মেঘলা আকাশের সঙ্গে এক নাগাড়ে বৃষ্টি চলবে। কারণ যে নিম্নচাপ তৈরি হয়েছিল, নিম্নচাপ শক্তি হারিয়েছে ঠিকই, কিন্তু ছত্তিশগড়ে একটি ঘূর্ণাবর্ত এবং কঙ্কন থেকে বাংলাদেশ পর্যন্ত একটি অক্ষরেখা যেটি একেবারে পশ্চিমবঙ্গের উপর দিয়ে গেছে, আর এর প্রভাবেই বৃষ্টি হচ্ছে। তবে দক্ষিণবঙ্গে যতটা বৃষ্টি হবে, উত্তরবঙ্গে তার থেকেও বেশি বৃষ্টি হবে। উত্তরবঙ্গে গতকাল আমরা দেখেছি যে দার্জিলিং সহ পার্বত্য এলাকায় প্রবল বৃষ্টিপাত, কোথাও কোথাও প্রায় 200 মিলিমিটার বৃষ্টিপাত। আর এই বৃষ্টিপাত আজও হবে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে, এরকমই প্রবল বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এছাড়াও ভারী থেকে অতি ভারী বৃষ্টি দার্জিলিং, কালিম্পং সহ পার্বত্য এলাকায় হবে। এছাড়াও নিচের দিকে যে জেলাগুলি সেখানেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি। অর্থাৎ উত্তরবঙ্গে আজ প্রবল বৃষ্টি, কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি। আর দক্ষিণবঙ্গে আজও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে দক্ষিণবঙ্গের সব জেলাতে আজও বৃষ্টি, হালকা মাঝারি বৃষ্টি সব জায়গাতেই হবে, এক নাগাড়ে বৃষ্টি হবে। এবং এই মেঘলা আকাশ এবং বৃষ্টির পরিমাণ আগামীকাল থেকে দক্ষিণবঙ্গে কমবে, কিন্তু উত্তরবঙ্গে আগামীকালও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অর্থাৎ দক্ষিণবঙ্গে আগামীকাল কিছুটা বৃষ্টির পরিমাণ কমলেও উত্তরবঙ্গে ভারী বৃষ্টির থেকে রেহাই নেই আগামীকালও। জুনেল, একেবারে ধন্যবাদ বিশ্বজিৎ। কথা বলছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহার সঙ্গে। আর এদিকে বানভাসী ডেবরায় নিম্নচাপের বৃষ্টিতে এখনো জলমগ্ন হয়ে রয়েছে চা বাঁধা মেরামতি ত্রাণ কাঁসাইয়ের জল সেখানে বাড়ছে। আপনাদের যে ছবি আমরা দেখাচ্ছি, পশ্চিম মেদিনীপুরের ডেবরা, বানভাসী ডেবরায় ফের বৃষ্টির বিপদ। নিম্নচাপের বৃষ্টিতে আবারও ফুঁসছে কাঁসাই। এখনো জলমগ্ন হয়ে রয়েছে 4টি গ্রাম পঞ্চায়েত এলাকা। বাঁধ মেরামতি ত্রাণ বিলের মধ্যে আবারও বৃষ্টি। কি পরিস্থিতি রয়েছে, দুশ্চিন্তায় রয়েছেন এলাকার বাসিন্দারা। কি পরিস্থিতি সকাল থেকে একটু জেনে নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দিগ্বিজয়। দিগ্বিজয়, রাত থেকেই বৃষ্টি, এই মুহূর্তে সকাল থেকে কি পরিস্থিতি রয়েছে? দেখো, এই মুহূর্তে যেটা আপডেট, ডেবরার যে কাঁসাই নদী, সেই কাঁসাই নদীর কিন্তু জলস্তর ধীরে ধীরে বাড়ছে, গতকাল থেকেই বাড়তে শুরু করেছে। আর এই নিয়ে কিন্তু সিঁদুরে মেঘ দেখছে ডেবরাবাসী। কারণ তুমি জানো, কাঁসাই নদীর যে বাঁধ ভেঙেছিল সেই নিয়ে কাঁসাই নদীর উত্তরে 4টি গ্রাম পঞ্চায়েত পুরোপুরি জলমগ্ন হয়ে পড়েছিল। এখনো বহু মানুষ জলবন্দী রয়েছে। এরই মধ্যে যেটা মানে ভালো খবর, সেটা হচ্ছে নদীবাঁধ সংস্কারের কাজ শুরু করেছে সেচ দপ্তর। পাশাপাশি ডেবরা ব্লকের এখনো যে সমস্ত এলাকায় জলমগ্ন রয়েছে সেখানে বিধায়ক শুরু করে কর্মাধ্যক্ষ থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল তারা ত্রাণ বিলি শুরু করেছে। এখনো বহু জায়গায় চাষের ক্ষতি হয়েছে। বর্তমানে বেশ কিছু জায়গায় জল নামলেও তাদের পক্ষ থেকে বিধায়ক নিজেও। এর মধ্যে যেটা অস্বস্তির খবর সেটা হচ্ছে যে বৃষ্টি চলছে এবং কাঁসাই নদীর জলস্তর কিন্তু ধীরে ধীরে বাড়ছে। অর্থাৎ যে নদী বাঁধগুলি ভেঙেছে সেগুলো পুরোপুরি ভাবে এখনো মেরামত করা হয়নি, কাজ চলছে। তার মধ্যে যদি কাঁসাই নদীর জল আবার বেড়ে যায় তাহলে কিন্তু সেই এলাকাগুলোয় আবার জল ঢুকবে, আবার বন্যা পরিস্থিতি তৈরি হবে। সেই নিয়ে কিন্তু এখন চিন্তিত রয়েছে ডেবরাবাসী। যদিও জল ধীরে ধীরে বাড়ছে, কিন্তু এই বৃষ্টি হলে আগামীতে কি পরিস্থিতি হয় সেদিকে আমাদের নজর থাকবে। ধন্যবাদ দিগ্বিজয়। জলটা অনেকটা নেমেছে, বৃষ্টি তার ফলে যেটা হয়েছে যে মানুষ যে বিপর্যস্ত অবস্থা ছিল তার থেকে দুটো কেটে গেলেও এখনো বিপদের মুখেই আছে। মানুষের সব ধুয়ে মুছে গেছে অনেক বাড়িতে, জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করছি ত্রাণ পৌঁছাবার। আমরা ওই গ্রামগুলো পরিদর্শন করব, দেখবো, দেখে একটা রিপোর্টও তৈরি করব সরকারিভাবে। চিড়ে, গুড়, টিপল ইত্যাদি আমি নিয়ে এসেছি। এই সব এলাকাগুলো তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করব।
আগের বারে ভয়াবহ পরিস্থিতি হয়েছে, বন্যার জন্য বাঁধ সব ভেঙে গিয়েছে, বাড়ির মধ্যে জল ঢুকে গিয়েছে, মানুষজনের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। বাড়ির মধ্যে জল ঢুকে গিয়েও মানুষ এখনো দোতলার মধ্যে বসবাস করছে। তাদের খাওয়ার দাওয়ারেরও পরিস্থিতি খুব খারাপ অবস্থায় আছে। জল বাড়া দেখে প্রচুরই আতঙ্কে আছি। রাজ্যের মন জয় ডিভিসির উদ্যোগ, এবার কি ঘুরপথে ক্ষতে প্রলেপ দেওয়ার চেষ্টা? বন্যা ত্রাণে একদিনের বেতন ডিভিসি কর্মীদের, মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে টাকা দেওয়ার সিদ্ধান্ত। আর এই নিয়েই শুরু হয়ে গেছে রাজনৈতিক চর্চা। মুখ্যমন্ত্রীর তহবিলে এক দিনের বেতন দিয়ে কার্যত তারা একটা অবৈজ্ঞানিক, অবাস্তব, অপরিকল্পিত প্রতিহিংসার ভ্রান্ত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন। ডিভিসির যে মর্যাদা, তার প্রতিষ্ঠা, তার নির্দিষ্ট ব্যাপ্তি, সেটাকে কার্যত অস্বীকার করেছিলেন মুখ্যমন্ত্রী। তাই তারা একদিনের বেতন দিলেন এবং তার সঙ্গে এটাও জানিয়ে দিলেন যে ডিভিসি সময় জল ছাড়বে। রাজ্য সরকারকে যেভাবে জানিয়ে জল ছেড়েছে, ভবিষ্যতে আবার তারা রাজ্য সরকারকে জানিয়েই জল ছাড়বে। ডিভিসির কর্মীরা তারা মানবিকতার জায়গা থেকে তারা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে 1 মাসের বেতন তারা ঘোষণা করেছেন, তারা দিতে চান। নিশ্চিতভাবে তাদের এই উদ্যোগকে সদর্থক হিসেবে দেখা উচিত। কিন্তু ডিভিসি কর্তৃপক্ষ দিল্লির অঙ্গুলি হেলনে দিল্লির ঠান্ডা ঘরে বসে ঠিক করে দেবেন রাজ্যকে না জানিয়ে যত ক্যাপাসিটি জল ছাড়ার কথা তার দ্বিগুণের বেশি জল ছাড়বেন, তারপর রাজ্য বানভাসী হবে। এই জিনিস দিনের পর দিন চলতে পারে না। পশ্চিমবাংলার জন্য ডিভিসি ড্রেজিংটা অন্তত কেন্দ্রীয় সরকারের যেটা নিজস্ব দায়িত্ব এবং কর্তব্য, সেই দায়িত্বটুকু আগে পালন করুন। তারপর এখানকার যারা বিজেপির নেতারা থ্রেড কালচারের অভিযোগে বিক্ষোভ আরজি করের জুনিয়র ডাক্তারদের। থ্রেড কালচার নিয়ে অভ্যন্তরীণ তদন্ত কমিটির তরফে হাসপাতালে অভিযুক্ত 12 অভিযুক্তদের দেখে বিক্ষোভ স্লোগান। ডেবরায় ভাইরাল শাসক দলের কোন্দল। 3 নম্বর সত্যপুর গ্রাম পঞ্চায়েতে কোন্দল, পঞ্চায়েত প্রধানের সঙ্গে বচসার ছবি ভাইরাল। অঞ্চলে আসতে বলুন, ও প্রত্যেকবারে ভয়ে পালিয়ে চন্দন বেলা আমাকে ভয় পায়। ওকে ডাকুন, আমার সামনে ডাকুন, দেখি ও কত বড় প্রধান উপপ্রধান হয়েছে। মূর্খ ভয়েস মেসেজ করছে, টাইপিং করুন, টাইপিং। প্রধান উপপ্রধানদের এটাই মান্যতা বুঝে যায়। উপপ্রধানের থেকে আমার অনেক বেশি যোগ্যতা আছে, যেটা আমার ক্যালি আছে ওর নেই। হতে পারে উপপ্রধান, আমি আমার পয়সা খরচা করে আমি দাঁড়িয়েছি। আমাকে দেয়নি, কোনো পার্টি দিয়ে দেয়নি, কারো কথা আমি শুনবো নি। ভিডিও ধমকারি আপনি কেন আমাকে দেখেছিলেন কালকে? আপনি কিসের জন্য আছেন? না চুপচাপ বসতে চিনি আমি। আপনি কি দায়িত্বে আছেন? আমার কাজ করবেন কিনা? ডেবরায় ভাইরাল শাসক দলের কোন্দল। 3 নম্বর সত্যপুর গ্রাম পঞ্চায়েতে কোন্দল, পঞ্চায়েতের প্রধানের সঙ্গে বচসার ছবি ভাইরাল। দেখালাম সেই ছবি, একটু জেনে নেব ঠিক কি নিয়ে বচসা, কি হয়েছিল। দিগ্বিজয় রয়েছে। দিগ্বিজয়, পঞ্চায়েত প্রধানের সঙ্গে যে বচসার ছবি ভাইরাল হয়েছে, ঠিক কি ঘটেছিল এবং অবশ্যই জানতে চাইবো জেলা তৃণমূল নেতৃত্ব কি বলছে। দেখো বন্ধুরা, ইতিমধ্যেই এই নিয়ে কিন্তু এই পঞ্চায়েত সদস্যের সঙ্গে, অর্থাৎ রামচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের যিনি পঞ্চায়েত সদস্য মিন্নত আলী খাঁয়ের যে বক্তব্য বা যে ভিডিও ভাইরাল হয়েছে, সেই নিয়ে কিন্তু দলীয় নেতৃত্ব এবং প্রধান উপপ্রধানের কাছে ইতিমধ্যেই ক্ষমা চেয়ে নিয়েছে। ডেবরায় যখন বন্যা পরিস্থিতি তৈরি হয়, সেই সময় রামচন্দ্রপুর এলাকার যে পঞ্চায়েত সদস্য রয়েছে মিন্নত আলম খাঁ, সেই এলাকায় প্রচুর নদী বাঁধে হানা পড়েছে। গ্রাম পঞ্চায়েত প্রশাসন কোনোভাবে কোনো কাজ করেনি, এমনই অভিযোগ তুলে গ্রাম পঞ্চায়েতে এসে
এসে প্রধানকে এবং উপপ্রধানকে ধমক দেয় এবং গালিগালাজ করে। সেই ভিডিও কিন্তু বিভিন্ন জায়গায় ভাইরাল হওয়ার পরে নড়ে চড়ে বসে নেতৃত্বরা, এবং তারপরেই কিন্তু ওই গ্রাম পঞ্চায়েতের যিনি রয়েছেন পঞ্চায়েত সদস্য মিন্নত আলম খাঁকে দলীয় মিটিং এ ডাকে এবং সেখানে তাকে সমস্ত কিছু বোঝানো হয়, বলা হয়। এবং উপপ্রধান জানান যে গ্রাম পঞ্চায়েত এলাকায় সার্বিকভাবে বন্যার সময় গ্রাম পঞ্চায়েত কাজ করেছে, তা সত্ত্বেও কেন এই ভিডিও, এই নিয়ে কিন্তু একটি আলোচনা হয় এবং সেই আলোচনার টেবিলে ওই পঞ্চায়েত সদস্য গ্রামের প্রধান নরেন্দ্রনাথ মুর্মু এবং উপপ্রধান চন্দন বেরার কাছে ক্ষমা স্বীকার করেন, ভুল স্বীকার করেন, ভুলবশত তিনি এটা করে ফেলেছেন এই কথাও স্বীকারোক্তি করেন এবং একসাথে আগামী দিনে কাজ করবেন এই বার্তা দেন। ধন্যবাদ। দুঃখিত এবং দলকেও উৎসাহ কিছু বলেছি, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। আগামী দিনে এরকম ধরনের আচরণ, এরকম ধরনের বিহেভিয়ার করবো না কোনোদিনও, সেই অঙ্গীকার করেছি। আমার এলাকায় সবাইকে নিয়েই কাজ করব, এটাকে নিয়ে আমি অনেকটাই দুঃখিত প্রকাশ করছি। ভবিষ্যতে এরকমটা কোনোদিন করবো না। এই ঘটনায় লজ্জিত, অনেকটাই খারাপ বিহেভিয়ার করে ফেলেছি, সেটা নিজের ভুল বুঝতে পেরে আমি দলের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি এবং আমাদের প্রধান সাহেবের কাছেও ক্ষমা চেয়ে নিয়েছি। আলম খান উনি তার ভুল বুঝতে পেরেছেন এবং সবার কাছে উনি ক্ষমা প্রার্থী হয়েছেন। এই জন্যই আজকে মিটিং ডাকা হয়েছিল। এবং আরেকজন যে পঞ্চায়েত আছেন নজরুল বেগ, উনি এখন বাইরে আছেন, উনি আসার পরে আমাদের দলীয়ভাবে আবার তাকে ডেকে নিয়ে বসা হয়। হ্যাঁ, দলীয়ভাবে সিদ্ধান্ত হয়েছে যে ওনার যে বুথের যে কাজকর্ম, উনি এখন খুব লজ্জিত, বলছে যাকে হুদি উনি করাবেন এখন। তো তারপরে উনি স্বাভাবিক অবস্থায় হলে উনি খুব ক্ষমা প্রার্থী এবং উনি তারপর থেকে করবেন, উন্নয়নের কোনো ব্যাঘাত ঘটবে না, উনি কথা দিচ্ছেন। সাসপেন্ডের ব্যাপারে সেরকম কোনো কিছু আলোচনা হয়নি।